আসসালামু আলাইকুম। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে এমন কিছু নাম আছে যে নামগুলো আমার কাছে মনে হয় যে কখনোই এশিয়া কাপের মেইন স্কোয়াডে জায়গা পাবে না। ১৫ সদস্যের যে দলটা ঘোষণা করা হবে এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে সেই দলে জায়গা পাবে না এমন কিছু ক্রিকেটারকে ২৫ সদস্যের দলে রাখা হয়েছে। কেন তাদেরকে রাখা হয়েছে, কি মনে করে নির্বাচকরা তাদেরকে এই স্কোয়াডে বা ক্যাম্পে ডাকলেন সেটা আমার বোধগম্য হয়নি। কিছু নাম আমি ধরে বলতে পারি যে নামগুলো আসলে কখনোই সুযোগ পাবে না। এর মধ্যে এমন কিছু নাম আছে যে নামগুলো কিন্তু মানে লাস্ট যে ২-৩টা সিরিজ বাংলাদেশ খেলেছে সেই সিরিজেও ছিল না। নর্মালি কি হয় যে আপনি যখন একটা টুর্নামেন্ট খেলতে যাবেন, যখন আপনি আইসিসি ইভেন্টে খেলতে যাবেন, তখন আপনি নিশ্চয়ই চাবেন যে এমন কিছু ক্রিকেটারদেরকে রাখতে, এমন নামগুলোকে রাখতে যারা কিনা শেষ ৬ মাসে বা শেষ ৮ মাসে বা শেষ ১ বছরে রেগুলার ওই পার্টিকুলার ফরম্যাটটাতে জাতীয় দলে নিয়মিত খেলেছেন। সো এই নামগুলোর বাইরে এমন কিছু নাম এসেছে যেই নামগুলো আসলে দীর্ঘদিন ধরে জাতীয় দলের রাডারে কিন্তু নেই। যেমন নুরুল হাসান সোহানের কথা বলেন বা মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলেন, সাইফুদ্দিনের কথা বলতে পারেন। যদিও সাইফুদ্দিন লাস্ট ২টা সিরিজে স্কোয়াডে ছিলেন, সৈয়দ খালেদ আহমেদের নামটাও এসেছে। আমার কাছে মনে হয় যে এই নামগুলোর বাইরেও আরও কিছু নাম আসা উচিত ছিল যারা কিনা এই যুগের ২০২৫ সালের ইন্টারন্যাশনাল ক্রিকেটটা যেই মানের হয়ে গেছে বা যেই খেলার যেই ভাষাটা হয়েছে সেই ভাষাটার সাথে ম্যাচ করতে পারে এমন কিছু নাম রয়েছে যে নামগুলো আসলে আসা উচিত ছিল। আপনারা যদি বাংলাদেশ দলের যদি ২৫ স্কোয়াডটা দেখেন, সেই স্কোয়াডে কিন্তু মোটামুটি লাস্ট ৩টা সিরিজে যদি আপনারা পাকিস্তান, শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়ে ইউএই সিরিজের কথাও যদি আপনারা কাউন্ট করেন, সেই হিসেবে কিন্তু মোটামুটি সেই নামগুলোই ঘুরে ফিরে এসেছে। আমার কাছে মনে হয় না যে চূড়ান্ত স্কোয়াডটা এর বাইরে থেকে কেউ আসবে। লিটন কুমার দাস, তানজিদ তামিম বা ধরেন যে ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন সরকার, শেখ মেহেদী, রিশাদ হুসেইন, মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব কিংবা শরীফুল, নাসুম, এই ঘুরে ফিরে এই নামগুলোই কিন্তু থাকবে। মানে লাস্ট 2টা সিরিজ থেকেই কিন্তু ১৩-১৪ জন থাকার কথা। যে ২-১টা জায়গায় হয়তো চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে ওপেনার এক ব্যাকআপ হিসেবে নাইম শেখ গত ২ সিরিজে খেলেছেন। আমার মনে হয় যে নাইম শেখের একটা জায়গাটা চেঞ্জটা আসতে পারে এবং সেজন্য বাংলাদেশ দলে কিন্তু সৌম্য সরকারকে ডাকা হয়েছে। এবং সৌম্য সরকারকে যে ডাকা হয়েছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে, কারণ সৌম্য ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এই ১০ বছরে কখনোই তিনি জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। বিশেষ করে আইসিসি ইভেন্টগুলোতে সৌম্য সরকার কিন্তু চূড়ান্ত লেভেলের ব্যর্থ। আইসিসি কোনো ইন্টারন্যাশনাল কোনো কিন্তু ইয়েতেই কিন্তু তিনি খেলতে পারেননি। সৌম্যর বাইরে কিন্তু সাইফ হাসানকে কিন্তু সম্ভবত ব্যাকআপ ওপেনার হিসেবে ডাকা হয়েছে। যদিও সাইফ হাসান গত বিপিএলে বা লাস্ট এমসিএলে বলেন বা যে জিএসএলটা খেলে আসলেন রংপুর রাইডার্সের, সেখানে কিন্তু সাইফ হাসান কিন্তু ওপেনার হিসেবে খেলেন নাই, তিনি কিন্তু মিডল অর্ডারে ব্যাট করেছেন। সো সাইফ হাসানকে যদি নির্বাচকরা ওপেনার হিসেবে চিন্তা করে সেটা করতেই পারে, কারণ আমাদের এখানে নির্বাচকদের কিন্তু একটা কি বলবো, এটাকে একটা টেন্ডেন্সি আছে যে এক ফরম্যাটে ভালো খেললে বা এক পজিশনে ভালো খেলা প্লেয়ারকে তার আরেক ফরম্যাটে বা আরেক পজিশনে চিন্তা করে। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে রয়েছে। সো আমি জানি না যে আসলে লাস্ট অব দি সৌম্য বা সাইফের মধ্যে কে যাবেন, তবে সৌম্য যাওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু সৌম্যের প্রতি আমাদের এখানকার পাবলিক একটা ডিমান্ড রয়েছে। আমাদের এখানে কিন্তু স্কোয়াডটাও কিন্তু পাবলিক ডিমান্ডের উপরে কিন্তু ম্যাক্সিমাম টাইমই করা হয়। সোশ্যাল মিডিয়াতে যে নামগুলো অনেক বেশি হয় সেই নামগুলোকে নিয়ে কিন্তু স্কোয়াড করা হয়। আপনারা ২০২২ সালের এশিয়া কাপের কথা আপনাদের যদি মনে থাকে, সেই সময় সাব্বির হোসেনকে হুট করে দলে ঢুকাই দেওয়া হয়েছে। সাব্বির হোসেন কোনো জায়গায় কোনো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু পাবলিক ডিমান্ড সোশ্যাল মিডিয়াতে সাব্বিরকে দলে চাই রব উঠার পরে সাব্বিরকে হুট করেই তৎকালীন যেই নির্বাচক প্যানেল ছিল নিনহাজুল আবেদিন নান্নুর যেই নির্বাচক প্যানেলটা ছিল, তারা সাব্বিরকে নিয়ে এসে এবং রীতিমতো সাব্বির হোসেন এশিয়া কাপে গিয়ে ডাব্বা মেরেছেন। আমি শুরুতেই বলছিলাম যে এমন কিছু নাম আছে যে নামগুলো কখনোই এশিয়া কাপের মেইন স্কোয়াডে জায়গা পাবেন। আমি নামগুলো ধরে বলতে পারি। আপনারা যদি দেখেন যে হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ কিংবা নাহিদ রানা এবং নাজমুল হোসেন শান্ত, তারা কেউই কিন্তু টি-20 দলে জায়গা পাবেন বলে আমার কাছে মনে হয় না। শান্ত কিন্তু টি-20তে অলরেডি বাংলাদেশ টিমের পাস্ট হয়ে গেছেন। তিনি টেস্ট বা ওয়ানডেতে এখনও বাংলাদেশের লাস্ট কয়েক বছরের সেরা পারফরমার নিঃসন্দেহে, বা টি-20তে নাজমুল হোসেন শান্তর কোনো জায়গা আমি দেখি না। আমি জানি না যে কেন তাকে লিটন কুমার দাস বলেন বা ফিল সিমন্স বা নির্বাচক প্যানেল, এই ম্যানেজমেন্ট কেন তাকে টি-20তে এখনও বিবেচনা করছেন বা করতে চাইছেন, আই হ্যাভ নো আইডিয়া অ্যাকচুয়ালি।
নাহিদ রানার কথা বলতে হয়, নাহিদ রানাও কিন্তু কিন্তু টি-20 দলে কিন্তু জায়গা পাবেন বলে আমার কাছে মনে হয় না। নাহিদ রানা টেস্ট ওয়ানডেতে ঠিক আছে, টেস্টে তো তিনি এখন নিয়মিতই খেলছেন, ওয়ানডেটা তিনি এখনও খেলছেন বা খেলছেন না, হয়তো স্কোয়াডে থাকছেন, সুযোগ পাচ্ছেন আবার পাচ্ছেন না। বাট টেস্ট টি-20তে কিন্তু আমি নাহিদ রানার আসলে জাতীয় দলে এই মুহূর্তে সুযোগ দেখি না। টি-20তে তার এখানে আসতে হলে তার ঘরোয়াতে আরও ভালো পারফরমেন্স করে তারপরে আসতে হবে। সৈয়দ খালেদ আহমেদ নামটা একটা এক্সপেক্টেড নাম ছিল। সৈয়দ খালেদ আহমেদ লাস্ট বিপিএলও খুব চমৎকার বোলিং করেছেন, লাস্ট যে জিএসএলটা তিনি রংপুরের হয়ে খেলে এসেছেন সেখানেও তিনি দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে খালেদ আহমেদ আসলে শেষ অবধি এশিয়া কাপের বিমানের টিকিটটা কাটতে পারবেন, এটা আমার মনে হয় না। কারণ এখানে আবার টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে। নিশ্চয়ই বাংলাদেশ আরব আমিরাতে যখন খেলতে যাবে 5 জন পেসার নিয়ে তারা যাবে না, তারা হয়তো এক্সট্রা একটা স্পিনার নিয়ে যাবেন বা একটা এক্সট্রা অলরাউন্ডার নিয়ে হয়তো বা যাবেন, বাট এক্সট্রা পেসার নিয়ে যাবেন না। সেই হিসেবে আমার কাছে মনে হয় যে তাসকিন, মুস্তাফিজ, তানজিম হাসান, সাকিব এবং শরীফুল, এই 4টা নামই সম্ভবত থাকছে মেইন স্কোয়াডে 15 সদস্যের। এবং এখানে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে একটা আলাপ আছে, মোহাম্মদ সাইফুদ্দিন নাকি তানজিম হাসান সাকিবকে আসলে যাবেন। তানজিম হাসান সাকিব মোটামুটি শিওর যে তিনি আসলে এশিয়া কাপের বিমানে উঠছেন। সাইফুদ্দিনের তার জন্য হয়তো আমাদের শেষ অবধি ওয়েট করতে হবে, সামনে নেদারল্যান্ড সিরিজ আছে, সেটার উপরে হয়তো অনেক কিছু ডিপেন্ড করবে। সাইফুদ্দিনের ভাগ্যটা পেন্ডুলামের মতো দুলছে। এছাড়াও তানভীর ইসলাম এবং নাসুম আহমেদের মধ্যে হয়তো একজন যাবেন। আমার কাছে মনে হয় যে শেষ অবধি তানভীর ইসলামকে হয়তো তারা নিয়ে যাবেন, যেহেতু বিদেশের মাটিতে নাসুম আহমেদের থেকে তানভীর ইসলাম একটু বেশি ইফেক্টিভ। তানভীর যদিও এই মুহূর্তে এ দলের হয়ে টপ অ্যান্ড টি-20 লিগে খেলার জন্য অস্ট্রেলিয়া আছেন, সেখানে তার পারফরমেন্সটাও নির্বাচকরা নিশ্চয়ই চোখে রাখবেন এবং এটার উপরে ডিপেন্ড করছে লাস্ট অবধি আসলে তানভীর ইসলামের দলে জায়গাটা নিতে পারবেন কিনা। যেটা গন কেস বা যেই নামটা কখনোই আমার কাছে মনে হয় আসবে সেটা হচ্ছে নাইম শেখ। নাইম শেখকে 2টা সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল এবং এই 2 সিরিজে 3 ম্যাচে তিনি আহামরি কোনো কিছু করতে পারেননি। সো আমার কাছে মনে হয় যে নাইম শেখকে শেষ অবধি হয়তো নেওয়া হবে না এবং সৌম্য সরকারকে হয়তো তারা ক্যারি করবেন। এবং হাসান মাহমুদের কথা বলতে হয়, হাসান মাহমুদও কিন্তু টি-20তে আমার মনে হয় যে টি-20তে তিনি আরও তাকে পারফর্ম করে বা আরও প্রমাণ করে তার টি-20 স্কোয়াডে আসতে হবে। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমাদের লাস্ট ম্যাচটা জয়ের নায়ক ছিলেন হাসান মাহমুদ, তার দুর্দান্ত লাস্ট ওভারে কিন্তু বাংলাদেশ সিরিজ এবং কি বলবো সিরিজটা তো জিতছিল, হোয়াইট ওয়াশটাও তারা কমপ্লিট করেছিল ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে তাদের মাটিতে। বাট এর পরে লাস্টে বিপিএল বলেন সেখানে কিন্তু বা এনসিএল টি-20 সেখানে হাসান মাহমুদ খুব বেশি নিজেকে প্রমাণ করতে পারেননি। সেই হিসেবে হাসান মাহমুদ আমার কাছে মনে হয় না যে শেষ অবধি জায়গা করে নেবেন। লাস্টে আমি নির্বাচকদের নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের দেশের নির্বাচকদের মধ্যে একটা যেই টেন্ডেন্সি আমরা দেখি, শুরুতে যেটা বলছিলাম যে তারা এক ফরম্যাটে পারফরমেন্স করলে আরেক ফরম্যাটের প্লেয়ারকে সুযোগ দিচ্ছেন বা হয়তো তারা সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি ফলো করছেন, এই জিনিসটা তাদের একটু কমানো উচিত। সোশ্যাল মিডিয়া দেখে বা সোশ্যাল মিডিয়া পাবলিক ডিমান্ডের উপরে আসলে টিম না দিয়ে তাদের পারফরমেন্স বেস করে প্লেয়ারদেরকে ডাকা উচিত। এই কথাটা আমি এজন্যই বলছি, শুরুতে আমি সৌম্য সরকারের কথা বলছিলাম যে তার ইনক্লুশনটা নিয়েও আমার প্রশ্ন আছে। সৌম্য সরকারের উপরে অনেক ইনভেস্ট করা হয়ে গেছে, একটা 32+ বয়সের একটা ক্রিকেটারের উপরে নতুন করে ইনভেস্টমেন্ট করাটা কতটা সেন্স মেক করে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। নতুনদের মধ্যে জিসান আলম খুব ভালো শেপে আছেন বা জাওয়াত আবরার খুব ভালো শেপে আছেন, তাদের উপরে আমার মনে হয় যখন ইনভেস্ট করার সময় হয়েছে। আপনি যদি 2025 সালে এসে যদি 2015-তে ফিরে যান বা 2018-তে ফিরে যান, সেটা খুবই দুঃখজনক। আমার মনে হয় যে জিসান আলম, জাওয়াত আবরারের মতো তরুণদের উপরে এখন ইনভেস্ট করার সময় হয়েছে, যখন কিনা বাংলাদেশের যে তরুণ 2 জন ওপেনার তামিম এবং ইমন যখন কিনা 150 স্ট্রাইক রেট মেনটেন করে তারা ব্যাটিং করছেন, তার মানে হচ্ছে 2025 সালের আধুনিক ক্রিকেটের সাথে তারা খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। সেই জায়গাতে আমার মনে হয় যে তরুণদের আরও সুযোগ দেওয়া উচিত এবং সেটা নিশ্চয়ই নির্বাচকরা মাথায় রাখবেন এবং সোশ্যাল মিডিয়াটা একটু কম ফলো করবেন। ধন্যবাদ।